নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি সেক্টর নিয়ে কথা বলবো এবং সেই সেক্টরটি হলো সুগার সেক্টর। আর আজকের দিনে যদি দেখেন, সুগার সেক্টরের স্টকগুলো একটা ভালো পরিমাণে র্যালি দিয়েছে। তো এই র্যালি দেওয়ার পেছনে কারণ কি রয়েছে, এই সুগার কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি হতে পারে এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করব। আর এই সেক্টরে নিবেশ করতে গেলে কোন কোন রিস্কের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমেই যদি দেখেন, এই সুগার সেক্টরের যে কোম্পানিগুলো, সেগুলোর ওপর কিছু বছর আগে ইনভেস্টরদের কোনো রকম আগ্রহই কিন্তু ছিল না। তারপরে যদি দেখেন, সুগার সেক্টরের স্টকগুলো বিগত 2-3 বছরে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো কি কারণে সুগার সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে? গভর্নমেন্টের একটা ঘোষণার পরেই এই সুগার সেক্টরের স্টকগুলোতে ভালো পারফরমেন্স কিন্তু গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে। তো আগে যদি দেখেন, সুগার সেক্টরের যে কোম্পানিগুলো ছিল, সেগুলোর যে বিজনেস, সেগুলো শুধু ছিল এই সুগার তৈরি করা বা চিনি তৈরি করা। এবং তারপরে গভর্নমেন্ট এই ক্রুড অয়েলের আমদানি কমানোর জন্য তার যে একটা বিকল্প ইথানল, সেটার ব্যবহারের ব্যাপারে কথা বলে। এবং এই যে ইথানল, এর বেশিরভাগই কিন্তু এই আখ থেকে তৈরি করা হয়। তো গভর্নমেন্টের এই ঘোষণা করার পরেই এই সুগার সেক্টরের যে কোম্পানিগুলো, তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই পাল্টে গেছে। যারা জানেন না এই ইথানল কি, ইথানল হচ্ছে এক প্রকার লিকুইড, যেটা বিভিন্ন শর্করা জাতীয় দ্রব্য থেকে তৈরি করা হয়। তার মধ্যে যেমন রয়েছে আখ রয়েছে বা সুগার কেন, তার সঙ্গে সঙ্গে ভুট্টা এবং চাল থেকে এই যে ইথানল, সেটা তৈরি করা হয়ে থাকে। আর সব থেকে বেশি ইথানল যেটা তৈরি হয়, সেটা এই আখ থেকেই তৈরি হয়। তো এই ইথানল তৈরির প্রসেসটা কি দেখতে পাচ্ছেন, প্রথমে এই জাতীয় যে শস্যগুলো, সেইগুলোকে উৎপাদন করা হয়। তারপরে সেইগুলো থেকে এই যে শর্করা জাতীয় দ্রব্যগুলো বের করে নেওয়া হয়, মানে ফার্মেন্টেশন করা হয়। তারপরে সেটাকে বিশুদ্ধ করা হয় বা পিউরিফিকেশন করা হয়। তো তারপরেই এই যে ইথানল, সেটা তৈরি করা হয়। তারপরে এই যে ইথানল রয়েছে, এগুলো বিভিন্ন জ্বালানির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যেমন পেট্রোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তারপরে সেইগুলোকে ট্রান্সপোর্ট করা হয় এবং সেইগুলোই আপনারা এই যে ফুয়েল স্টেশনে পেয়ে যান বা পেট্রোল পাম্পে পেয়ে যান। আর আজকের দিনে যদি দেখেন, এই সুগার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো র্যালি দেখিয়েছে। যদি কিছু কোম্পানি দেখেন, এই দেখতে পাচ্ছেন অবধ সুগার, এটা প্রায় 8.79% বেড়েছে। তারপরে বাজাজ হিন্দুস্তান সুগার, এটা 8.86% বাড়া। বলরামপুর চিনি 6.67% বেড়েছে। তারপরে বান্নারি আমন সুগার, এটা 2.7% বেড়েছে। ডালমিয়া ভারত, এটা 5.74%। এরকম করে যদি দেখেন, বেশিরভাগ কোম্পানি আজকে একটা বড় পরিমাণে র্যালি দেখিয়েছে। তো প্রথমে আলোচনা করে নিই আজকের দিনের এই র্যালির কারণ কি। যদি দেখেন, সুপ্রিম কোর্টের একটা ফায়সালার পরেই সুগার সেক্টরের কোম্পানিগুলো আজকে এত ভালো র্যালি দিচ্ছে। তো সুপ্রিম কোর্টে কি ব্যাপারে মামলা চলছিল, যদি দেখেন, সুপ্রিম কোর্টে এই যে ইথানল মিশ্রিত পেট্রোল, সেই ব্যাপারেই একটা মামলা দায়ের করা হয়েছিল। এই অ্যাডভোকেট অক্ষয় মালহোত্রাজি, তিনিই কিন্তু একটা মামলা দায়ের করেছিলেন। তো কি কারণে তিনি এই মামলা দায়ের করেছিলেন, কারণ তিনি বলছিলেন এই 2023-এর আগে যে সমস্ত গাড়িগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত গাড়িগুলোর যে মেকানিজম, সেটাই E20 পেট্রোলকে নিতে পারছে না। এবং সেই জন্যই প্রতিটা পেট্রোল পাম্পে একটা বিকল্প ব্যবস্থা রাখা হোক, যে একটা E20 পেট্রোল থাকবে, তার সঙ্গে সঙ্গে পিওর পেট্রোলও থাকবে। এবং তিনি এটাও বলছিলেন, E20 পেট্রোল ব্যবহার করার ফলে পুরনো যে গাড়িগুলো রয়েছে, সেইগুলোর যে কার্যক্ষমতা, সেটা অনেকটাই কমে যাচ্ছে এবং গাড়িগুলো আগের তুলনায় এই যে মাইলেজ, সেটাও কম দিচ্ছে। আর এ সত্ত্বেও পেট্রোলের যে দাম, সেটাও কিন্তু কমানো হচ্ছে না। তো এই ব্যাপারেই এই গতকাল সেপ্টেম্বর মাসের 1 তারিখে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হয়েছে। তো সুপ্রিম কোর্ট তার যে ডিসিশন, সেটাও জানিয়ে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট কি বলেছে চলুন দেখে নি। সুপ্রিম কোর্ট এই যে মামলা বা প্লি, সেটাকে পুরোপুরি ভাবে ডিসমিস করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট এটাই বলেছে, এই যে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করার ফলে এই যে দূষণ বা পলিউশন, সেটা অনেকটাই কমছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা প্রচুর পরিমাণে টাকা বিদেশ থেকে অয়েল আমদানির জন্য ব্যবহার করা হয়, সেই টাকাও অনেকটা বেঁচে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, সেভ মানি অন অয়েল ইম্পোর্ট। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে, এই E20 পেট্রোল ব্যবহার করার ফলে একটা ভালো রাইড কোয়ালিটিও কিন্তু পাওয়া যাচ্ছে। মানে এবার থেকে এই ইথানল মিশ্রিত পেট্রোল ছাড়া পিওর যে পেট্রোল, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরেই দেখতে পাচ্ছেন, আজকে বেশিরভাগ স্টক প্রায় 12% পর্যন্ত বেড়ে গেছে। অনেক স্টক তো 20%-এর আপার সার্কিটও লাগিয়ে দিয়েছে। এর ফলে কি হলো, ইথানল ব্যবহারের যে পথে একটা বাধা ছিল, সেই বাধাটাও কিন্তু কেটে গেল। দেখতেই পাচ্ছেন, ইথানল প্রোডাকশন ফ্রম সুগার কেন জুস এবং মোলাসেস, এইগুলোর উপর আর কিন্তু কোনো বাধাই নেই। এবং সরকার তো পরবর্তীকালে এই E20 পেট্রোলের বদলে এই যে E27 পেট্রোল, সেটা আনার কথাও কিন্তু চিন্তা ভাবনা করেছে। মানে এখন পেট্রোলে 20% ইথানল ব্যবহার করা হচ্ছে এবং পরে 2030 সালের মধ্যে গভর্নমেন্ট এই টার্গেট রেখেছে, পেট্রোলের মধ্যে 27% ইথানল মিশ্রিত করা হবে। এবং গভর্নমেন্ট এই যে E20 পেট্রোলের সময়সীমা, সেটা রেখেছিল 2030 সাল পর্যন্ত। যদি দেখেন, তার 5 বছরের আগেই গভর্নমেন্ট এই যে টার্গেট, সেটা পূরণ করে ফেলেছে এবং 2030-এর মধ্যেও একটা বড় টার্গেট কিন্তু রেখেছে। তো বুঝতেই পাচ্ছেন, এটা একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। আর পরবর্তীকালে এই যে ইথানলের ব্যবহার, সেটা কিন্তু অনেকটা বেশিই বাড়বে। আর যদি দেখেন, যে সমস্ত কোম্পানিগুলো এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে থাকে, সেই সমস্ত কোম্পানিগুলোরই যে গ্রোথ, সেটা বেশি হয়
এবং সেই সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো ভালো টাকাও তৈরি করে দেয়। আর দেখুন, সুগার সেক্টরে প্রায় 40 থেকে 45টা কোম্পানি কাজ করছে। তার মধ্যে যদি কিছু কোম্পানি আপনি র্যাডারে রাখতে চান, তো সেই ব্যাপারে 5টা কোম্পানি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি বোনাস স্টকের ব্যাপারেও আলোচনা করব। আর ভিডিও শেষে এটাও আলোচনা করব এই সেক্টরে ইনভেস্ট করতে গেলে কোন কোন রিস্কগুলো মাথায় রাখা উচিত। আর যদি দেখেন এই সুগার সেক্টরে যে কাজ করা কোম্পানিগুলো, সেইগুলোর মার্কেট ক্যাপাসিটি কিন্তু এখন অনেকটাই কম রয়েছে। তো সেই কারণে এই কোম্পানিগুলো একটু বেশি ভলিটিলিটি দেখাতে পারে। যেমন দেখতে পেলেন আজকের দিনে ভালো খবরে এত বেশি বেড়ে গেল, তো এরপরে যদি কোনো খারাপ খবর আসে তখনই কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে যে এরকমই পড়তে পারে। তো যদি দেখেন টপ যে মার্কেট ক্যাপাসিটির দিক থেকে কোম্পানি শ্রী রেণুকা সুগার, এর মার্কেট ক্যাপাসিটি কত? 11,626 কোটি টাকা। তারপরে ইট প্যারি, এর দেখুন 9,226 কোটি। তারপরে বলরামপুর চিনি, এর 8,689 কোটি। তারপরে ত্রিবেণী, এর 8,304 কোটি। এবং তারপরের কোম্পানি দেখুন এই ডালমিয়া ভারত, এর কত? 3,648 কোটি টাকা। তো দেখতেই পাচ্ছেন মার্কেট যে লিডার কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখন ছোট সাইজের কোম্পানি। তো প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্রী রেণুকা সুগার্স। দেখতেই পাচ্ছেন কোম্পানিটা আজকের দিনে 14.69% বেড়েছে। তবে আপনি যেহেতু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করছেন, তাই এই যে আজকের বৃদ্ধি সেটাকে কিন্তু মাথায় রাখবেন না। তো এই কোম্পানিগুলো একই টাইপের কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার করে থাকে সুগার, তারপরে ইথাইল অ্যালকোহল, ইথানল এবং এর সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার তৈরি করে এবং সেইগুলোকে সেলস করে। আর মার্কেট ক্যাপাসিটি 7,026 কোটি টাকা। আর দেখুন এই যে মার্কেট ক্যাপাসিটি, সেইগুলো কিন্তু স্টকের যে প্রাইস সেটা ওঠা পড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। তো সেই কারণেই মাঝে মাঝে দেখবেন কোনো কোম্পানি 1 নম্বরে চলে যাচ্ছে, আবার কোনো কোম্পানি হয়তো 2 থেকে 3 নম্বরেও চলে আসছে। বর্তমানে দাম 33 টাকা দেখতে পাচ্ছেন। এক বছরের হাই কত? 56.5 টাকা এবং লো 24.7। তারপরে যদি আরওসি দেখেন 10.5%। ইপিএস কত? মাইনাসে রয়েছে। আর দেখুন এইগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানিগুলো যখন ইনভেস্ট করতে যাবেন তখন দেখবেন এদের যে ব্যালেন্স শিট সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ এই কোম্পানিগুলোর যে ভবিষ্যৎ সেটা ভবিষ্যতের বিজনেসের উপরে নির্ভর করছে। আর মার্কেট কিন্তু যে কোনো কোম্পানির ভবিষ্যৎ আগেই বুঝে নেয় এবং তাতেই টাকা ঢালে। আর যেহেতু এই কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, মানে লং টার্মে রিটার্ন দেবে, সেই কারণে এদের যখন সেলস দেখবেন সেগুলো কোয়ার্টারলি না দেখে অ্যানুয়ালি দেখবেন। দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এই 2018 এরকম সময় করে দেখুন 4,504 কোটি, 4,876 কোটি। তো আস্তে আস্তে বেড়েছে, একসময় 11,311 কোটি, তারপরে 10,914 কোটি এবং টিটিএম দেখতে পাচ্ছেন 9,871 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখুন, তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে অপারেটিং প্রফিট, এটা মাঝে মাঝে মাইনাসে আসতো, তো সেইখান থেকে কোম্পানি কিন্তু কনসিস্টেন্ট এই প্রফিট দেখাচ্ছে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, কোম্পানি এখন একটা লস মেকিং কোম্পানি। কোম্পানির দেখুন এই যে নেট প্রফিট বা নেট লস, এটা কত ছিল? আগে মাইনাস প্রায় 1,000 কোটি, তারপরে 2,000 কোটি, 2,000 কোটি, এরকম কমতে কমতে কোম্পানির যে এই লস এটা কিন্তু অনেকটাই কমেছে। 300 কোটির লস, 397 কোটির লস। আর এরপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, কোম্পানির প্রমোটারের কাছে 62.48% স্টেক রয়েছে। এফআইআই এদের কাছে রয়েছে 3.37%, ডিআইআই এদের কাছে 10.16% এবং পাবলিক এদের কাছে রয়েছে 23.97%। আর যেহেতু দেখলেন কোম্পানিটা একটা লস মেকিং কোম্পানি, সেই কারণে কোম্পানির যে রিজার্ভ এটা কিন্তু মাইনাসে রয়েছে, মাইনাস 1,818 কোটি। আর কোম্পানির ধার কত? কোম্পানির কাছে লং টার্ম ধার আছে 3,128 কোটি, আর শর্ট টার্ম ধার আছে যেটা 1 বছরের মধ্যে কোম্পানিকে শোধ করতে হবে, সেটা 737.90 কোটি। এবং কোম্পানির কাছে 79 কোটি টাকার ক্যাশও পড়ে রয়েছে। আর যদি দেখেন এই সুগার সেক্টরে এই যে ব্র্যান্ডেড সুগার, এইখানে কোম্পানির 24% মার্কেট শেয়ার আছে। আর কোম্পানির যে বিজনেস তার 24% এটা ইন্ডিয়াতে রয়েছে এবং বাকি যে 75%-এর মতো সেটা কিন্তু বিদেশ থেকে আসে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে গ্লোবালি কোনো নিউজের ওপর এই কোম্পানির যে ওঠা পড়া সেটাও কিন্তু নির্ভর করবে। এর পরের কোম্পানি বলরামপুর চিনি মিলস লিমিটেড। এই কোম্পানিটাও আজকের দিনে 6.62% বেড়েছে। দেখতেই পাচ্ছেন এটাও একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্টিগ্রেটেড সুগার কোম্পানিজ ইন ইন্ডিয়া। মার্কেট ক্যাপাসিটি 11,668 কোটি টাকা, কারেন্ট প্রাইস 578 টাকা, হাই কত ছিল? 693 টাকা এবং 1 বছরের লো 419 টাকা। তারপরে যদি স্টকের পি রেশিও দেখেন 27.9 রয়েছে, আর ইন্ডাস্ট্রি পি কত? 17.9, মানে ইন্ডাস্ট্রি পি তুলনায় একটু হাই পি তে ট্রেড করছে। আরও সি রয়েছে 10.2% এবং আরওই এটা 11.0%। আর কোম্পানির যদি ধার দেখেন, ধার কিন্তু একের কম রয়েছে। এই যে ডেট টু ইকুইটি এটা 0.6 নয়। আর এরপর প্রফিট এবং লস দেখে নেবো ইয়ারলি। তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 757 কোটি, এখান থেকে আস্তে আস্তে বেড়েছে, বর্তমানে প্রায় 5,500 কোটির কাছাকাছি সেলস করেছে। আর অপারেটিং প্রফিট দেখুন, যেহেতু ছোট সাইজের কোম্পানি তাই একটু ওঠা পড়াই করে। এই 414 কোটি, তারপরে 903 কোটি, 454 কোটি, তারপর 786, 711, 672। তো কোম্পানির যখন বিজনেস বা ইথানলের যে বিজনেসটা সেটা স্টেবল হয়ে যাবে, তখন এই যে সেলস, অপারেটিং প্রফিট এইগুলো কিন্তু আরো বাড়বে। তারপরে যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন 100 কোটি, 593, 232,
36, এরকম আস্তে আস্তে বাড়া কমা করতে করতে এই টিটিএম 418 কোটির নেট প্রফিটও দেখিয়েছে। আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন? প্রোমোটারের কাছে 42.88% স্টেক রয়েছে, এফআইআই এদের কাছে রয়েছে 11.99% স্টেক এবং ডিআইআই এদের কাছে রয়েছে 28% স্টেক এবং পাবলিক এদের কাছে কত 17.12%। এইখানে দেখতে পাচ্ছেন এফআইআই এদের স্টেক কিন্তু কিছুটা কমিয়েছে, 14.18% ছিল এই সেপ্টেম্বর মাসে 2023-এ, বর্তমানে 12%-এর কাছাকাছি। কিন্তু যদি দেখেন ঘরোয়া যে ইনভেস্টররা বা দেশি ইনভেস্টররা তারা কিন্তু এতে স্টেক বাড়িয়েছে, দেখতে পাচ্ছেন 22.13%, সেখান থেকে বাড়তে বাড়তে বর্তমানে 28.02%। মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আগ্রহ কিন্তু এই স্টকটার প্রতি যথেষ্ট পরিমাণে রয়েছে। আর সেখানে এই পাবলিকদের স্টেক কমেছে 20.78% থেকে আস্তে আস্তে কমতে কমতে হয়েছে 17.12%। কোম্পানির কাছে বর্তমানে 3,775 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে। লং টার্ম বোরিং বা দীর্ঘমেয়াদী ধার এটা কত 489 কোটি। আর কোম্পানির কাছে শর্ট টার্ম বোরিং রয়েছে যেটা 1 বছরের মধ্যে শোধ করতে হবে, সেটা হচ্ছে 2136 কোটি টাকা। এবং কোম্পানির কাছে 3.5 কোটির কাছাকাছি ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। আর কোম্পানির বিজনেস এটা কোথা থেকে আসে? দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যেই এর প্রায় 100% বিজনেস রয়েছে। মানে বিদেশের কোনো নিউজের উপর সেভাবে কিন্তু নজর রাখতে হবে না এই কোম্পানিতে ইনভেস্ট করার ব্যাপারে। এর পরের কোম্পানি বান্নারি আমন্ড সুগারস লিমিটেড। আপনি যদি একটু রিস্কি স্টক পছন্দ করে থাকেন তাহলে এই স্টকটাকে স্টাডি করতে পারেন। এই কোম্পানিটা আজকের দিনে 2.80% বেড়েছে। তো এটাও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে এই সুগার ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো কেন বললাম এটা একটা রিস্কি কোম্পানি? দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি খুবই কম রয়েছে, 4,682 কোটি টাকা। 1 বছরের হাই কত 4,675। তো এটা এখনো আপডেট হয়নি, মানে একদম অল টাইম হাইয়ের কাছেই কিন্তু চলছে। আর লো কত 3,000 টাকা। তারপর স্টকের পি এটা 41.2, এটা একটু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। তবে যদি দেখেন কোম্পানির বুক ভ্যালু এটা কিন্তু ভালো জায়গাতে রয়েছে, 1419 টাকা বুক ভ্যালু রয়েছে। আরও সি রয়েছে 8.68%, আরও 6%। তারপর যদি ধারের পরিমাণ দেখেন এর ধার কিন্তু খুবই কম, ডেপ টু ইকুইটি 0.08। এরপর প্রফিট এবং লস দেখে নেবো। কোম্পানির সেলস এই 2017 থেকে দেখুন 1752 কোটি, তারপরে কিছুটা কমেছে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় 2,500 কোটি, 2,200 কোটি, 1,793 কোটি এবং তারপরে 1,808 কোটি। এবং যদি অপারেটিং প্রফিট দেখেন, অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন 200 কোটির কাছাকাছি রয়েছে এবং খুবই বেশি ওঠাপড়া করেছে। আগেই বললাম এটা একটা রিস্কি টাইপের স্টক, কারণ এই স্টকগুলোতে এরকম ওঠাপড়াই কিন্তু হয়ে থাকে। তো আপনি যদি এরকম ভাবে প্রস্তুত থাকেন যে 50% পর্যন্ত ক্র্যাশ দেখতে পারবেন, তাহলে এই স্টকটাকে স্টাডি করতে পারেন। তারপরে যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন ওঠাপড়া করেছে 145 কোটি, 87, 76, 96, 80 কোটি, এরকম হতে হতে বর্তমানে 183 কোটি নেট প্রফিটও রয়েছে। আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন? দেখতে পাচ্ছেন যেহেতু ছোট সাইজের কোম্পানি তাই এফআইআই এবং ডিআইআই এদের সেরকম ইনভেস্টমেন্ট দেখতে পাবেন না। প্রমোটার এদের কাছে রয়েছে 58.69%, তারপরে এফআইআই এদের কাছে খুবই কম 0.28%, ডিআইআই এর কাছে তো কোনো স্টেকই নেই। তারপরে পাবলিকের কাছে রয়েছে 41.01%। মানে প্রমোটার এবং পাবলিক এই দুজনের কাছেই কিন্তু সব স্টকই পড়ে রয়েছে। যদি দেখেন কোম্পানির কাছে 1766 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে। লং টার্ম বোরিং কত 8.74 কোটি। মানে কোম্পানির ধার এটা অনেকটাই কম। দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে ধার সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমিয়ে এনেছে। এবং যদি শর্ট টার্ম বোরিং দেখেন এটাও অনেকটা কমেছে, 674 কোটি, 836 কোটি, কমতে কমতে 140 কোটির এই শর্ট টার্ম বোরিং রয়েছে। মানে কোম্পানিকে যে ইন্টারেস্ট সেটা কিন্তু আগের থেকে অনেক কম দিতে হয়। এবং কোম্পানির কাছে প্রায় 2 কোটি টাকার ক্যাশও পড়ে রয়েছে। আর কোম্পানির বিজনেসের এই 21% ইন্ডিয়া থেকে আসে এবং বাকি 78% বিদেশ থেকে আসে। এরপরে যদি আপনি নামি গ্রুপের কোনো কোম্পানিকে স্টাডি করতে চান তাহলে এই মুরুগাপ্পা গ্রুপের একটি কোম্পানি রয়েছে সেটাকে স্টাডি করতে পারেন। তো আমরা যেমন এই টাটা গ্রুপ, তার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপের নাম শুনেছি, তেমনি সাউথের দিকে এই যে মুরুগাপ্পা গ্রুপ এরও কিন্তু একটি বড় নাম রয়েছে এবং এই কোম্পানির বহু প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। বর্তমানে দেখতে পাচ্ছেন সেমিকন্ডাক্টর সেক্টরে একটি স্টক খুবই ভালো পারফর্ম করছে, সিজি পাওয়ার, সেটাও কিন্তু এই মুরুগাপ্পা গ্রুপ থেকেই বিলং করছে এবং এই মুরুগাপ্পা গ্রুপের অনেক স্টকই কিন্তু শেয়ার মার্কেটে লিস্ট রয়েছে। তো এই মুরুগাপ্পা গ্রুপের একটি কোম্পানি সুগার সেক্টরে কাজ করে থাকে। যদি দেখেন সেই কোম্পানিটা হচ্ছে ইআইডি প্যারি লিমিটেড। যদিও আজকের দিনে স্টকটা কিছুটা খারাপ পারফরমেন্স করছে, তবে যদি আপনি এই সুগার সেক্টরে চোখ বুঝে কোনো কোম্পানিকে স্টাডি করতে চান তাহলে এই ইআইডি প্যারি এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। কারণ এই কোম্পানিতে প্রমোটারের ব্যাপারে সেরকম কিন্তু কোনো খোঁজ খবর নেওয়ারই নেই। মানে টাটা গ্রুপকে আপনি যেমন চোখ বুঝে ভরসা করতে পারেন, রিলায়েন্সকে ভরসা করতে পারেন, সেরকমই হচ্ছে এই মুরুগাপ্পা গ্রুপের কোম্পানিগুলো। এবং মুরুগাপ্পা গ্রুপের একটি রেকর্ডও রয়েছে, এরা যে গ্রুপকে অ্যাকোয়ার করে সেই কোম্পানিগুলো কিন্তু বড় পরিমাণে একটা টাকাও তৈরি করে দেয়। তো কোম্পানির একটু ডিটেলস দেখে নেবো। এটাও দেখতে পাচ্ছেন এই সুগার সেক্টরে কাজ করে থাকে। ইট প্যারি ইজ এনগেজড ইন সুগার, তারপরে নিউট্রাসিউটিক্যালস, তারপরে ইথানল প্রোডাকশন। মার্কেট ক্যাপাসিটি কত 20,108 কোটি টাকা। তো স্টকটার দাম যেহেতু দেখতে পাচ্ছেন গত কদিনে অনেকটাই বেড়ে গেছে, সেই কারণে এর যে মার্কেট ক্যাপাসিটি এটাও বেড়েছে। যদি দেখেন 6 মাসেই প্রায় 70%-এর কাছাকাছি বেড়েও গেছে। 1 বছরের যদি হাই
হাই দেখেন 1247 টাকা এবং লো 639 টাকা। পি রেশিও কত চলছে 22.4। আরওসি ভালো রয়েছে 16.6% এবং আরওই রয়েছে 9.54%। ডেপ টু ইকুইটি বা ধারের পরিমাণ এটা রয়েছে 0.34। এরপরে প্রফিট এবং লস দেখে নেবো। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর থেকে অনেকটাই বেশি। কোম্পানির সেলস কিন্তু নিয়মিত বেড়েছে 15,000, 16,000, 17, 18, 23, 35, 29, 31, 33,586 কোটি পর্যন্ত সেলস হয়েছে। অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিছুটা স্টেবল 1305, 1450, 1887 এরকম বাড়তে বাড়তে 2971 কোটির এই অপারেটিং প্রফিট দেখিয়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন দেখতে পাচ্ছেন একসময় 500 কোটির নেট প্রফিট দেখাতো, তারপরে 438 কোটি, 889 কোটি এরকম বাড়তে বাড়তে কোম্পানি 2011 কোটির নেট প্রফিট দেখিয়েছে। এবং যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন প্রোমোটারের কাছে 41.55% স্টেক রয়েছে। তারপরে এফআইআই এরা কিন্তু এতে ইন্টারেস্টেড। দেখতে পাচ্ছেন এফআইআই দের স্টেক এটা কিন্তু ভালো পরিমাণে বেড়েছে 9%, 8% এরকম বাড়তে বাড়তে বর্তমানে 12.5%-এর উপরে স্টেক রয়েছে। তারপরে ডিআইআই এদের কাছে স্টেক বেড়েছে 4.52%, 4.92% এরকম বাড়তে বাড়তে প্রায় 14.5%-এর কাছাকাছি স্টেক রয়েছে। আর এরা কাদের থেকে স্টেক কিনেছে দেখতে পাচ্ছেন প্রোমোটার এরা কিন্তু খুব বেশি স্টেক ডাইলুট করেনি। দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে আগে 44.5% স্টেক ছিল, সেখান থেকে মাত্র 3%-এর কাছাকাছি বিক্রি করেছে। আর বেশি বিক্রি কারা করেছে এই পাবলিক প্রায় 10%-এর কাছাকাছি স্টেক বিক্রি করে দিয়েছে। 41.94% স্টেক ছিল, সেখান থেকে পাবলিক বিক্রি করতে করতে 31.32% স্টেক করেছে। তো দেখতেই পাচ্ছেন বিগত কয়েকদিনে যেহেতু এই স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে সেই কারণেই কিন্তু পাবলিকরা অল্প টাকা প্রফিট বুকিং করে দিয়ে বেরিয়ে গেছে। আর আগেও বলেছি এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে লং টার্মে ইনভেস্ট করে বসে থাকলে তবেই কিন্তু ভালো পরিমাণে রিটার্ন তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের যে হোল্ডিং এটা কমেছে 31.32%। আর দেখতেই পাচ্ছেন স্টকটা বর্তমানে বাড়ছে। পরে দেখবেন এই পাবলিক এদের স্টেক কিন্তু আরো কমে গেছে। আর সেখানে এফআইআই ডিআইআই এরা কিনে নিয়ে এরা কিন্তু লং টার্মে বসে থাকে এবং সেই কারণে এদের যে রিটার্ন সেটাও বেশি তৈরি হয়। কোম্পানির কাছে বর্তমানে 7,917 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাসও রয়েছে। আগে দেখতে পাচ্ছেন 4,565 কোটি ছিল, তারপরে আস্তে আস্তে এই যে রিজার্ভ এটা বেড়েছে। কোম্পানির কাছে এই যে ধার সেটা রিজার্ভের তুলনায় অনেকটাই কম, 226 কোটির লং টার্ম ধার রয়েছে এবং শর্ট টার্ম ধার এটা রয়েছে 1894 কোটি। তো এটা একটা বড় গ্রুপের কোম্পানি, এর কাছে এই 1894 কোটি টাকার এই যে ধার এটা কিন্তু কোনো ব্যাপারই নয়। আর এটা কোম্পানি 1 বছরের মধ্যে সুদেও দেবে। আর কোম্পানির কাছে ক্যাশের পরিমাণও দেখতে পাচ্ছেন নিয়মিত বেড়েছে। বর্তমানে 3,691 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ক্যাশের পরিমাণ 793, 1839, 1466, 2916 এবং তারপরে বর্তমানে হয়েছে 3,691 কোটি। আর কোম্পানির বেশিরভাগ বিজনেস কিন্তু ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে রয়েছে 82%, আদার্স জায়গায় রয়েছে 17.7%। আর এগুলো তো গেল যে সমস্ত কোম্পানি সুগার সেক্টরের সঙ্গে যুক্ত। আর এরপরে এমন একটি কোম্পানি নিয়ে কথা বলবো যেই কোম্পানিটা এই সুগার থেকে ইথানল তৈরির জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হয় বা ফ্যাক্টরিতে যে সমস্ত মেশিন প্রয়োজন হয় সেইগুলোকে তৈরি করে। মানে এই যে পুরো সেটআপ সেটা কিন্তু এই কোম্পানিটাই তৈরি করে থাকে। তো কোন কোম্পানিটাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, কোম্পানিটার নাম হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এই স্টকটাও আজকের দিনে 4.19% বেড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানি ইজ ফোকাসড অন দ্য এনভায়রনমেন্ট, এনার্জি অ্যান্ড ফার্ম টু ফুয়েল টেকনোলজি সলিউশন। এবং কোম্পানির আরো অনেক বিজনেস রয়েছে এই বায়ো এনার্জি ছাড়া। দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফিকেশন, তারপরে প্রসেস ইকুইপমেন্ট, তারপরে বেভারিজ এবং তারপরে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। এবং কোম্পানির কিছু গ্লোবাল অফিসও রয়েছে। দেখতে পাচ্ছেন থাইল্যান্ডে অফিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিলিপাইন্সে অফিস রয়েছে এবং আমেরিকাতেও অফিস রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপাসিটি 7,724 কোটি টাকা। কারেন্ট প্রাইস কত 420, হাই কত 875, লো 390। স্টকের পি রেশিও 55.2 এবং ইন্ডাস্ট্রি পি কত 36.9, মানে একটু হায়ার পিতে ট্রেড করছে। বুক ভ্যালু রয়েছে 75। ডিভিডেন্ড ইল্ড 1.45%, মানে একটা ডিসেন্ট পরিমাণে ডিভিডেন্ডও দিয়ে থাকে। আরওসি 17.9%, আরওই 14.1%। ডেপ টু ইকুইটি বা ধারের পরিমাণ এটা 0.14। তারপর যদি প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা ভালো পরিমাণে বেড়েছে 1,024, 915 এরকম বাড়তে বাড়তে 3,169 কোটির এই সেলস করেছে। তারপরে যে অপারেটিং প্রফিট 114, তারপরে 69 কোটি, 52 কোটি এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে 264 কোটির অপারেটিং প্রফিট দেখিয়েছে। এবং নেট প্রফিট কত 82 কোটি, 45 কোটি এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে 219 কোটি নেট প্রফিট দেখিয়েছে। এবং টিটিএম এই যে নেট প্রফিট এটা 140 কোটি। আর এরপর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেবো। প্রোমোটারের কাছে 32.28% স্টেক রয়েছে। তারপরে এফআইআই এদের কাছে রয়েছে 16.86% স্টেক। ডিআইআই এদের কাছে রয়েছে 17.43% স্টেক এবং পাবলিক এদের কাছে রয়েছে 32.89% স্টেক। তো এখানেও একই প্যাটার্ন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই এফআইআই এদের কাছে তো খুব
খুব বেশি কমেনি, মাত্র 1% কাছাকাছি কমেছে। আর সেখানে ডিআইআই এরা দেখুন প্রায় 7% কাছাকাছি স্টেক বাড়িয়ে ফেলেছে, 10.20% থেকে 17.43%। আর কাদের থেকে কিনেছে? পাবলিকের থেকেই কিনেছে, কারণ প্রমোটারও কোনো স্টেক বিক্রি করেনি। দেখতে পাচ্ছেন এই পাবলিকের আগে ছিল 39%, সেখান থেকে পাবলিক বিক্রি করে করে বর্তমানে স্টেক করেছে 32.89%। কোম্পানিটার কাছে 1345 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে। লং টার্ম বোরিং কত? জিরো, মানে কোম্পানির কাছে কোনো ডেপ্ট কিন্তু নেই। আর শর্ট টার্ম বোরিং এটাও জিরো, মানে এটা একটা ডেপ্ট ফ্রি কোম্পানি। এবং কোম্পানির কাছে 181 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। এবং যদি দেখেন এই যে ইথানল প্ল্যান্ট ইনস্টলেশন, এইখানে কোম্পানির 52.50% মার্কেট শেয়ার রয়েছে, মানে এই সেগমেন্টের একটা লিডার কোম্পানি। কোম্পানির যদি বিজনেস দেখেন, ইন্ডিয়াতে রয়েছে 61% এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড রয়েছে 39%। আর এরপরে একটি বোনাস শেয়ার নিয়ে কথা বলবো। এই কোম্পানিটাকে চাইলে আপনি স্টাডি করতে পারেন। আর এই কোম্পানিটাকে এই জন্যই বলছি কারণ এটাও একটা বড় গ্রুপ থেকে বিলং করছে। তবে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু ভালো নয়। তবে যেহেতু এই সুগার সেক্টরে এন্ট্রি নিয়েছে এবং ইথানল তৈরি করছে, সেই কারণে কোম্পানির যে ফিউচার সেটা ভালো হতে পারে। আর সব থেকে বড় ব্যাপার, এটা বাজাজ গ্রুপ থেকে বিলং করছে, সেই কারণেই কিন্তু এই স্টকটাকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই স্টকটাও আজকের দিনে 8.66% বেড়েছে এবং দেখতে পাচ্ছেন দামও খুব কম, সেই কারণে কিন্তু অনেক রিটেল ইনভেস্টররা এই স্টকটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তবে আবারও বলছি, কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট দুর্বল এবং এটা একটা লস মেকিং কোম্পানি। যেহেতু নামের মধ্যে বাজাজ রয়েছে, তাই কিন্তু এর উপর একটু ভরসা করা যায়। এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার করে থাকে সুগার, অ্যালকোহল, ইথানল এবং তার সঙ্গে সঙ্গে পাওয়ার জেনারেট করে থাকে। মার্কেট ক্যাপাসিটি খুবই কম, ছোট সাইজের কোম্পানি, 799 কোটি। কারেন্ট প্রাইস কত? 21.9%। এবং দেখুন এক বছরের হাই 44.8 এবং এক বছরের লো 16.5। তো দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে 50%-এরও বেশি কিন্তু নিচে রয়েছে। তারপরে আরওসি এটা 1.15%, আরওই এটা 0.54%। ফেস ভ্যালু কত? 1, মানে পরে স্প্লিটের কোনো সম্ভাবনাও নেই। ইপিএস মাইনাসে দেখতে পাচ্ছেন -1.02। তারপরে ডেট টু ইকুইটি এটা 0.85। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 4,690 কোটি, 4,399, বাড়তে বাড়তে একসময় 6,669, তারপরে 6,338, 6,104 এবং 5,438। মানে সেলসেও খুব বেশি গ্রোথ কিন্তু এই মুহূর্তে নেই। তারপরে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন বড্ড বেশি ভোলাটিলিটি দেখায়, 785, 851 বেশি ছিল, তারপরে আস্তে আস্তে কমে গেছে, তারপরে আবার বের হয়েছে 454 কোটি, তারপরে আবার কমেছে, কমতে কমতে বর্তমানে এই যে অপারেটিং প্রফিট এটা 290 কোটি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এবং টিটিএম এটা 235 কোটি। আর নেট প্রফিট কত? প্রফিট তো কিছুই নেই, লস মেকিং কোম্পানি। দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে লস কত? 212, 92, 500 কোটি, 137 কোটি এবং টিটিএম এই যে লস এটা 132 কোটি। আর যেহেতু একদম ছোট সাইজের কোম্পানি, সেই কারণে দেখতে পাচ্ছেন পাবলিক এবং প্রমোটার এদের কাছেই বেশি স্টেক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে 24.96% স্টেক রয়েছে। আর এফআইআই দের কাছে দেখুন, এফআইআইরা কিন্তু মাঝখানে স্টেক বাড়িয়েছিল, 4.32% করেছিল, তারপরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে বর্তমানে স্টেক করেছে 2.16%। ডিআইআই এদেরও দেখতে পাচ্ছেন কমেছে 12.41% থেকে আস্তে আস্তে কমে কমে বর্তমানে হয়েছে 8.12%। এবং পাবলিকের কাছে এই যে স্টেক এটা বেড়েছে 7.87%, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 64.64%। কোম্পানির কাছে বর্তমানে 3,997 কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস করে রয়েছে। লং টার্ম বোরিং কত? 3,561 কোটি টাকা। কোম্পানি তাদের এই যে ধার সেটা কিন্তু কিছুটা পরিমাণে কমিয়েছে এবং কোম্পানির কাছে বর্তমানে প্রায় 13.5 কোটির কাছাকাছি শর্ট টার্ম বোরিংও রয়েছে। আর কোম্পানির কাছে বর্তমানে 73.56 কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো এই 6টি কোম্পানি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই কোম্পানিগুলোকে আপনি চাইলে স্টাডি করতে পারেন। আর এরপরে যে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করবো বলছিলাম, চলুন সেটাও একটু আলোচনা করে নিই। তো এই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কোন কোন জিনিসগুলো এই রিস্ক হিসেবে মাথায় রাখতে হবে? দেখুন, এই কোম্পানির সব থেকে বড় যে রিস্ক সেটা হচ্ছে এই যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে। মানে গভর্নমেন্টই কিন্তু এই স্টকগুলোর যে প্রাইস তার যে মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করে থাকে। তো কেমন হয়, যখন ইলেকশনের সময় আসে তখন গভর্নমেন্ট কি করে, এই যে চিনির দাম সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়, মানে যাতে সাধারণ মানুষের কাছে সেই চিনির দাম অনেকটাই কম মনে হয়। তখন কি হয়, এই কোম্পানিগুলোকে অনেক কম দামে এই চিনি বিক্রি করতে হয়, সেই কারণে এই কোম্পানিগুলোর যে প্রফিট অনেকটাই কমে যায়। এবং তারপরে গভর্নমেন্ট আরো একটা কাজ কি করে, যে সমস্ত রাজ্যগুলোতে এই আখের উৎপাদন হয় সেই সমস্ত রাজ্যগুলোতে ইলেকশনের আগে গভর্নমেন্ট কি করে, আখের যে দাম সেটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই কোম্পানিগুলোর যে মূল কাঁচামাল সেটাই হচ্ছে আখ। তার মানে কি হয়, এই কোম্পানিগুলোকে অনেক বেশি দামি এই যে আখ সেটা কিনতে হয়। তো ইলেকশনের সময়গুলোতে এই স্টকগুলোতে কিন্তু কিছুটা পতনও লক্ষ্য করা যায়। তো এটাই ছিল একটা নেগেটিভ দিক যেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই ইথানল সংক্রান্ত নতুন যেসব পলিসি নিয়ে আসবে সেইগুলো সম্বন্ধে নিয়মিত খোঁজ খবরও কিন্তু রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।
আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।